স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি মাহবুবা জারিন রানা এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। সব দল নয়, ডিসেম্বরে শুধুমাত্র একটি দলই নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের টোকিওতে নিক্কেই ফোরামে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি আরও বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। নতুন বাংলাদেশ গড়তে জাপানের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। আতিকা রহমানের রিপোর্ট। জাপানের টোকিওতে চলছে নিক্কেই ফোরাম 2025। ফোরামে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফোরামের প্রথম দিনে উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। এ সময় তিনি জুলাই অভ্যুত্থানের কথা উল্লেখ করে নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান। ডিসেম্বরে নির্বাচন হবে কিনা তা নির্ভর করছে সংস্কার কতটুকু সম্পন্ন হয় তার উপরে। ডিসেম্বরে নির্বাচন দেওয়া নিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলই বলছে, সব দল নয়। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। ভালো করে সংস্কারের জন্য ডিসেম্বরের পরে আরও 6 মাস প্রয়োজন। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, সব দল নয়, বাংলাদেশে শুধু একটি দলই ডিসেম্বরে ভোট চায়। আমার কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমার প্রধান লক্ষ্য। মানুষের ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত এবং গণতন্ত্র মসৃণ রূপান্তরের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য সাধারণ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সময় অনুযায়ী নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা এই সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের মানবিক ভূমিকা এবং জাতিসংঘ শান্তি রক্ষায় সক্রিয় অংশগ্রহণ উল্লেখযোগ্য। এশিয়ার অস্থির বাস্তবতায় শান্তি, আস্থা ও অন্তর্ভুক্তির ওপর সবাইকে জোর দিতে হবে। নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই। প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, হাসিনা সরকার 16 বছরে গুম খুনের মতো অপরাধ ও অর্থনীতিকে ধ্বংস করেছে। সেই অবস্থা থেকে দেশকে ন্যায় বিচারের দিকে নিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আতিকা রহমান, আরটিভি। শ্রমিক সংকট মোকাবেলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নিয়োগের কথা জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। টোকিওতে বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক সেমিনারে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এ তথ্য জানান। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত থাকছে। ব্যস্ততম সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে 2টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। প্রথমটি বাংলাদেশের ব্যুরো অব ম্যান পাওয়ার এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং বিএমইটি ও কাইকম ড্রিম স্ট্রিট কেডিএস এর মধ্যে। দ্বিতীয়টি বিএমইটি এবং জাপানে 65টির বেশি কোম্পানির ফেডারেশন, ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস ও জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সি জেবিবিআর এর মধ্যে। এ সময় বাংলাদেশ সেমিনার অর হিউম্যান রিসোর্সেস শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, শ্রমিক সংকট মোকাবেলায় আগামী 5 বছরে বাংলাদেশ থেকে অন্তত 1 লাখ শ্রমিক নিয়োগ দেবে জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা। এটা আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর ও প্রেরণার দিন। এটি শুধু কাজ করার জন্য নয়, বরং জাপানকে জানারও দ্বার উন্মোচন করবে বাংলাদেশের মানুষের জন্য। জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। প্রধান উপদেষ্টা বলেন, এই অনুষ্ঠানটি একটি দ্বার উন্মোচনের প্রতীক। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, যার অর্ধেকেই 27 বছরের নিচে। সরকারের কাজ হলো তাদের জন্য দরজা খুলে দেয়া। এদিকে প্রধান উপদেষ্টা মহেশখালী মাতারবাড়ি সমন্বিত উন্নয়ন উদ্যোগে সমর্থন জোরদার করতে জাইকাকে আহ্বান জানিয়েছেন। নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়ার সাইডলাইনে জাইকার সভাপতি ডক্টর তানাকা আকিহিকুর সাথে এক বৈঠকে এই আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গোপসাগরের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে এই অঞ্চলকে নেপাল, ভুটান এবং দক্ষিণ এশিয়ার অন্যান্য অংশের সাথে সংযুক্ত করার জন্য গভীর সমুদ্র বন্দর, মহাসড়ক এবং রেলপথ তৈরি করা হচ্ছে।
অন্যদিকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আগামী জুলাইয়ে তার ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আগাম অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। আগামী ১০ জুলাই ১০০ বছরে পা রাখবেন তিনি। টোকিওর ইম্পিরিয়াল হোটেলে দুজনেই নিকেই ফোরাম ফিউচার অব এশিয়া সম্মেলনের এক ফাঁকে একে অপরের সঙ্গে দীর্ঘকালের বন্ধুত্বের স্মৃতিস্মরণ করেন। খান আলামিন, RTV, ঢাকা। খুব শিগগিরই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনায় ভিডিও বার্তায় তিনি আরও বলেন, গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা প্রতি পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন। সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের অঙ্গীকার। অন্তর্বর্তী সরকার বৈধ হলেও তাদের জবাবদিহিতা নেই। 10 মাসেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করায় বিভিন্ন সেক্টরে অস্থিরতা বিরাজ করছে। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনোভাবেই কিন্তু জবাবদিহিমূলক নয় এবং জনগণের কাছে এই সরকারের জবাবদিহি করার কোনো সুযোগও নেই। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 10 মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে আমরা যদি খেয়াল করি, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এরই ভিতর সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলের তেমন কোনো আপত্তি নেই, তবে সংস্কার নিয়ে সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে। আগামী 1 মাসের মধ্যেই সংস্কার শেষ করা সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে, নির্বাহী আদেশের মাধ্যমে যেসব সংস্কার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সংস্কারের বাহানা দিয়ে নির্বাচন বিলম্বিত না করার অনুরোধ জানান তিনি। আর ডক্টর আব্দুল মঈন খান বলেন, তারেক রহমানের নেতৃত্বে অচিরেই দেশের গণতন্ত্রের উত্তরণ হবে। হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীনতার 53 বছর পরে গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে হচ্ছে, এটা দুঃখজনক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় এসব কথা বলেন তারা। এই বৃহৎ দল বিএনপি আমরা অবশ্যই 1971-এ যে স্বপ্ন দেখে মেজর জিয়াউর রহমান যুদ্ধ করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের দল বিএনপি ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম করব, বাংলাদেশকে একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করব। তো ওইখানে উনি বলেছেন যে একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হয় তাহলে নাকি খুব তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে, একটা ন্যাশনাল কনসেনসাস হবে, ব্রডার কনসেনসাস হবে, সেই সমস্ত সংস্কারগুলো 1 সপ্তাহ থেকে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব। গণতন্ত্রের অগ্রপথিক হিসেবে আমরা চিরদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম স্মরণ রাখবো। সংস্কার ও বিচার প্রক্রিয়ায় যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি আরও বলেন, নানান পক্ষ থেকে বাধা প্রদান করা হচ্ছে এই সরকারকে। এ সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে নাহিদ বলেন, সরকারের ঘোষিত নির্বাচনের নির্ধারিত সময়ের মধ্যেই বিচার ও সংস্কার বাস্তবায়ন করা সম্ভব, তবে সরকার ধীর গতিতে কাজ করছে। বলেন, এই সরকার শহীদ পরিবার, আহত ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের কাছে দায়বদ্ধ, তাই শহীদদের সম্মান নিশ্চিত করতে হবে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যতক্ষণ সংগঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত লড়াই শেষ হয়নি বলেও জানান তিনি।
সরকারের দায়িত্ব অবশ্যই নির্বাচন দেওয়া, সেটা নির্বাচন সরকার তার সময় মতো দিবে, কিন্তু অবশ্যই নির্বাচনের আগে যেই প্রতিশ্রুতিগুলা এই সরকার জনগণের কাছে করেছিল, বিচার সংস্কার, সেই প্রতিশ্রুতিগুলো তাকে বাস্তবায়ন অবশ্যই করতে হবে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানো হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমনটি জানিয়েছে আপিল বিভাগ। তবে এ নিয়ে নতুন করে গেজেট করতে হবে না বলে জানান নির্বাচন কমিশনের আইনজীবী। আর ইশরাকের আইনজীবী বলেন, সরকার এখন শপথ পড়াতে বাধ্য। এদিকে মেয়র পদে শপথের দাবিতে নগর ভবনে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাকের সমর্থকরা। নাজমুল হুদার রিপোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণার সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে শপথ পড়ানোর রিট খারিজের লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারকের আপিল বেঞ্চ শুনানি শেষে এ পর্যবেক্ষণ দেয়। শুনানিতে নির্বাচন কমিশনের ভূমিকায় উষ্মা প্রকাশ করেন দেশের সর্বোচ্চ আদালত। ইশরাকের ইস্যুতে ইসি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে আপিল বিভাগ। পরে ইসির আইনজীবী বলেন, এখন শপথ পড়ানোর দায়িত্ব সরকারের। ইলেকশন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে অন্যের মুখাপেক্ষী হওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন নাই, এবং এই অবজারভেশনের উপরই তারা অবজারভেশন দিয়ে আপিলটা নিষ্পত্তি করছেন। আপিল বিভাগের এই আদেশের পর ইশরাককে শপথ না পড়ানো আদালত অবমাননা হবে বলে জানান ইশরাকের আইনজীবী। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত। ইলেকশন কমিশন ক্যানট ব্যাক আউট ফ্রম দেয়ার আর্লিয়ার ওপিনিয়ন। অর্থাৎ আগে যে ওপিনিয়ন দিয়েছে সেখান থেকে তারা সরিয়ে সরার সুযোগ নাই। এখন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্তের আলোকে সরকার শপথ দিতে বাধ্য। এদিকে দ্রুত সময়ের মধ্যে শপথের আয়োজন করা না হলে আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি উচ্চারণ করেন ইশরাক হোসেন। যে রায় আমাদের পক্ষে এসেছে সেটি অবিলম্বে কার্যকর করতে হবে, অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। মেয়রের শপথের দাবিতে নগর ভবনে টানা আন্দোলনে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন সেবা প্রার্থীরা। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীরা সব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বলে জানালেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে বিশেষ অনুষ্ঠানে তিনি একথা জানান। বিশ্ব শান্তি প্রতিষ্ঠান বাংলাদেশ আজ একটি বিশ্বস্ত ও গ্রহণযোগ্য নাম। বাংলাদেশের শান্তিরক্ষীরা জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা প্রমাণ করেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ একটি স্বীকৃত এবং অত্যন্ত গ্রহণযোগ্য নাম। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে টানা বৃষ্টি থাকতে পারে আরও 2 দিন। এ সময় ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই জানিয়েছে আবহাওয়া অফিস। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দক্ষিণাঞ্চলের নৌযান বন্ধ রাখতে বলা হয়েছে। পানি বৃদ্ধি সহ বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর সতর্কতার সংকেত দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন এয়ার বাদল। নিম্নচাপের কারণে ঢাকা সহ বৃষ্টি হচ্ছে সারা দেশেই। সাগরে পানি বাড়ায় তীরবর্তী এলাকায় ভোগান্তি বেড়েছে। হাতিয়ার নলচিরা ঘাট এলাকায় অনেকগুলো দোকান ভেসে গেছে ঢেউয়ের আঘাতে। বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে জনজীবনে বিরূপ প্রভাব পড়েছে। নৌযোগাযোগ বন্ধ। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে বরিশাল নদী বন্দরে 2 নম্বর ও সমুদ্র বন্দরে 3 নম্বর সংকেত থাকায় অভ্যন্তরীণ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। কক্সবাজারে সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ রয়েছে। সাগরের পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট উচ্চতা বৃদ্ধি পেয়েছে। সেন্ট মার্টিনে তীব্র বাতাস ও ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গায় বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষগুলো। কুমিল্লায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বেশি বিপাকে কর্মজীবী মানুষ।
ঝালকাঠিতে ভারী বৃষ্টি ও জোয়ারে সুগন্ধা, বিষখালী সহ অন্যান্য নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ফুট বৃদ্ধি পেয়েছে। মেহেরপুরে বৃষ্টির বিরূপ প্রভাব পড়েছে বোরো ধান কাটাই মারাই কাজে। বৃষ্টিতে সবজি ফসলের ক্ষতি হয়েছে। পটুয়াখালীতে উপকূল জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। থেমে থেমে দমকা ঝড়ু সহ কখনো ভারী আবার কখনো মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। পিরোজপুরেও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে শহরে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল রুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। সাগরে নিম্নচাপের প্রভাবে প্লাবিত হয়েছে সুন্দরবন। আবহাওয়া অফিস জানিয়েছে সারা দেশে এমন বৈরী আবহাওয়া আরও 2 দিন থাকতে পারে। নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু এই সিস্টেমটি কোনো ক্রমেই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কোনো সম্ভাবনা নেই। সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিবিশেষ অথবা সামাজিক মাধ্যমে বিভিন্ন গ্রুপ যেসব ঘূর্ণিঝড় নিয়ে যেসব বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে সেটা না করা উচিত, এবং আবহাওয়া অফিসের আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং সতর্ক বার্তা তারা যাতে মেনে চলে সেই জন্য সকলের প্রতি আমাদের অনুরোধ রইল। আর বাদল, RTV, ঢাকা। আর্থিক খাতের মাফিয়া হিসেবে পরিচিত পিকে হালদারকে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দুর্নীতি দমন কমিশন কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে গণপূর্তের প্রধান প্রকৌশলী শামীম আখতারের বিরুদ্ধে আরও একটি দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। এবার তার বিরুদ্ধে VVIP প্রোগ্রামের নামে অর্থ লুটপাট সহ বিস্তর দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর SK সুরের স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। রাজধানীর মগবাজারের গ্রিনওয়ে গলিতে চাপাতি দিয়ে কুপিয়ে এক শিক্ষার্থীর ব্যাগ মোবাইল ছিনতাইয়ের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত 4 ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায় গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী। এরা হলেন সোহেল, জীবন ওরফে হৃদয়, শামীম ও মকবুল হোসেন। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাগ ও টাকা সহ ছিনতাইয়ে ব্যবহৃত 2টি চাপাতি, মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরিবেশ বান্ধব, স্মার্ট এবং শক্তি সাশ্রয়ী হাইসেন্স সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম আনলো ফেয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেড। সাভারে অলিম্পিয়া শপিং মলে 715 টন ক্ষমতার হাইসেন্স সিস্টেম বসাবে। এ উপলক্ষে অলিম্পিয়া হোল্ডিংস এবং ফেয়ার ডিস্ট্রিবিউশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন হাইসেন্সের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট লি ইউবো, ওভারসিজ ডিরেক্টর টনি এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার অ্যালেন। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব এবং অলিম্পিয়া হোল্ডিংসের চেয়ারম্যান জামিল উদ্দিন সহ অন্যান্যরা। ভয়াবহ দাবানলের কবলে উত্তর আমেরিকার দেশ কানাডা। দেশটির মধ্য ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের ঘটনায় ইতিমধ্যে ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ। প্রদেশটির অন্তত 17,000 মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে দাবানলের কারণে আলবার্টা প্রদেশের কিছু এলাকায় তেল ও গ্যাস উত্তোলন বন্ধ রাখা হয়েছে। এফসি অনূর্ধ্ব 23 এশিয়ান কাপের বাছাই পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেই গ্রুপে 2018 সালে রানার্স আপ ভিয়েতনামের সঙ্গে পড়েছে বাংলাদেশ। লাল সবুজের বাকি 2 প্রতিপক্ষ ইয়েমেন ও সিঙ্গাপুর। এই গ্রুপের স্বাগতিক ভিয়েতনাম। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত বাছাই পর্বের ড্রতে 44টি দলকে 11টি গ্রুপে ভাগ করা হয়। 11 গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পাবে, আর 11 গ্রুপের সেরা 4 রানার্স আপও পাবে মূল পর্বের টিকিট। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।